প্রথম যে একটা কথা দিয়ে শুরু করতে হয় সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা উনি একটা প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। সেই প্রেস কনফারেন্স যাতে না হতে পারে অনেক কিছুই গিয়েছে, কিন্তু হঠাৎ করে আজকে আবার দেখলাম এই যে আমাদের উপদেষ্টা সাহেব উনি বললেন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা 3 দিন আগে বলেছিলেন যে এগুলো করা যাবে না, এই সেই, হঠাৎ করে উনি আবার এই কথা আজকে কেন বললেন যে প্রচার করা যাবে লিমিটেড? এটার কারণটা কি, কি মনে করছেন? দেখেন, লিমিটেড অর্থটা কি? আমি যদি একটা কথা বলি, এইটার মধ্যে আপনি কিভাবে লিমিট করবেন, কি সেন্সর করবেন, এইটা তো কিছু হলো না। ইউসি ভাষণ উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, ভাষণ তো না, স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে। প্রেস তার উপরে প্রশ্ন রেখেছে। এইটা আমার জানা মতন যখন এটা লাইভ প্রচার হচ্ছিল, at one point আমি দেখেছি মোর দেন 44,000 লাইভ দেখছিল হয়তো শুরুর দিকে। পরে এটা মিলিয়নস অফ ভিউজ, কয়েক মিলিয়ন। আমি এক জায়গায় শুনেছি প্রায় 2 কোটি লোক এটাকে দেখেছে। তো আপনার বাংলাদেশের পত্রিকা আর কয়টা লোক পড়ে? বুঝি 2 কোটি শুনেছে। বাংলাদেশের পত্রিকায় ছাপেন নাই ছাপেন, বিকজ পুরো পৃথিবীর পত্র পত্রিকায় মিডিয়ায় এই জিনিসটা এসে পুরো পৃথিবী। এবং আমিও লাইভ দেখেছি এবং আমি দেখলাম যে সেখানে যারা প্রশ্ন করেছেন, অল ইন্টারন্যাশনাল মিডিয়া উইচ ম্যাটার্স, তাদের লোকজন প্রশ্ন করেছে। একটা বাংলাদেশি মহিলাকেও দেখলাম একটি প্রশ্ন রেখেছে। তো উনি এইখানে অনেক কথা যার যেভাবে ইচ্ছা বলে। আপনি দেখছেন, চেহারা দেখছেন? আর চেহারা তো দরকার নাই। উনি যে অডিওতে ছিলেন বলে রেকর্ডেড, অনেকেই বলার চেষ্টা করে। তো রেকর্ডেড যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি নিজেই বুঝবেন যেটা রেকর্ডেড হতে পারে না। তার কারণ হচ্ছে ইন্টারঅ্যাকশন ছিল। উনি প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্নটা আর রেকর্ডেড ছিল না, প্রশ্নের উত্তর দিয়েছেন উনি। এবং পরে বলেছেন যে সাজিব উত্তর দেবে। সাজিব উত্তর দিয়েছেন অনেক প্রশ্নের। এক পর্যায়ে যখন সাজিব বলল এটা তো আমার আম্মা বা মা উত্তর দিলে ভালো হয়, তখন কে বললো উনি তো নাই। উনি ভিতর থেকে বললেন আই এম হিয়ার, দিস ইজ হোয়াট হি সেড, আই এম হিয়ার। তারপরে উনি কয়েকটা প্রশ্ন নিলেন, উত্তরও দিলেন। এবং যে জিনিসটা হয়েছে সেটা হলো যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এত নার্ভাস কেন? বিকজ আমি নিজের কানে শুনেছি ওই যে হুমায়ুন কবিরকে বলতে প্রেসের সামনে দ্যাট ওনার কোনো এখন কিছু নাই, শি ইজ ইররেলিভেন্ট। হি ইউজ দ্য ওয়ার্ড ইররেলিভেন্ট। ভাই, তোমাদের কাছে যদি উনি ইররেলিভেন্ট থাকেন তাহলে তোমরা এত অস্থির হচ্ছ কেন? উনি ওনার কথা বলছেন, তুমি তোমার কথা বলো। তোমাকে তো এই দেশ পরিচালনার দায়িত্ব এখন দেওয়া হয়েছে, তুমি সেটা দেখো। তারপরে দেখেন তাড়াহুড়া করে একটি প্রেস রিলিজ লেখা হলো ইংরেজিতে। ওর প্রথম 4-5 লাইন খুবই অবজেকশনেবল ছিল, দ্যাট ওয়াজ নট ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারপরে তো আমার সরকারের সাহসই হয় নাই এই প্রেস রিলিজটা দেওয়ার, সাহসও হয় নাই। এবং ইন্ডিয়ার কাছে ওইভাবে প্রোটেস্ট করতে পারে নাই, বরঞ্চ ডেকে বলেছে, প্রোটেস্ট না করে বলেছে যে আমরা তেল চাই তোমার কাছে। সুশি, এক তো আপনি এত কথা বলার চেষ্টা করেন ইন্ডিয়ার বিরুদ্ধে, আপনি এখন কাঁচা মরিচ লাগবে, অফকোর্স ইন্ডিয়া পাঠিয়েছে, কাঁচা মরিচ এখন অভাব নাই ঢাকার মার্কেটে। আপনার তেল লাগবে, আপনি চেয়েছেন 2 লক্ষ মেট্রিক টন তেল আপনি চেয়েছেন অ্যানুয়ালি পাইপলাইনের মাধ্যমে। তো আপনার যখন কোনো অসুবিধা হয় তখন আপনি ইন্ডিয়ার দিকে তাকান।
ইন্ডিয়াকে বলেন, পেঁয়াজ লাগবে ইন্ডিয়াকে বলেন, আর আপনি ইন্ডিয়ার সাথে শত্রুতা করতে যদি যান তাহলে আপনি কি টিকতে পারবেন? আমার অঞ্চলে চায়না এন্ড ইন্ডিয়া আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিজনে। পাকিস্তানও ইম্পর্টেন্ট, বাট পাকিস্তান তো এখন অন্য লেভেলে খেলছে, অন্য জায়গায় খেলছে, যে এই রিজনে খেলছে না। তো আমার কথা হচ্ছে যে এইসব জিনিস কেন করেন? লেট আস ইমপ্রুভ রিলেশনস উইথ ইন্ডিয়া। আপনি যান ইন্ডিয়াতে, আপনি শেখ হাসিনার সাথে কথা বলেন এবং উনি যে আসবেন ওইটার ব্যবস্থা করেন। এটা আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব, বিকজ সরকার তো ওনাকে রেখে এসেছে। এখন সরকারেরই দায়িত্ব বা আর্মির দায়িত্ব যে উনি কিভাবে ফিরবেন, কিভাবে সিকিউরিটি দেওয়া হবে, কিভাবে ওনাকে থাকার ব্যবস্থা কি হবে, সবকিছু তো ডিসকাশনের ব্যাপার। সেটা যদি না করেন তাহলে সে ডিসেম্বরে ফিরবে, এইবার তো স্পষ্ট করে দিয়েছে। আগে আমরা বুঝতাম যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এই প্রেস কনফারেন্সে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি ডিসেম্বরে ফিরব, বিজয়ের মাসে ফিরব আমি, এটা স্পষ্ট ভাবে বলেছেন। সেখানে আমি একটা কথা বলেছি, দ্যাট শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট পলিটিশিয়ান। উনি ডিসেম্বর চুজই করেছেন এবং হয়তো উনি 16ই ডিসেম্বরে ফিরবেন। 16ই ডিসেম্বরে আমাদের, এটা আমার কথা, 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে। উনি হয়তো মনে করছেন যে আরেকবার দেশকে স্বাধীন করা দরকার, উনি 16ই ডিসেম্বর হয়তো ডিসাইড করতে পারেন। আই এম নট শিওর, দিস ইজ মাই হাঞ্চ, যে এরকম একটা, যেহেতু উনি ডিসেম্বর মাস বলেছেন এবং বলেছেন যে বিজয়ের মাসে আমি ফিরব। তো আমাদের এখানে কে কি বললো না বললো, what does it matter to her, what does it matter to the international community? Because এখন তো দেখেন ওনার সাথে অনেক ইউরোপিয়ান দেশের পলিটিক্যাল লিডার্স, আমেরিকানের ইনভয়েস, সবাই তো কথা বলছে এখন ওনার সাথে। এবং শুধু কথা বলছে না, আমি এইটাও শুনছি যে অনেকেই বলেছেন যে তারা ওনার সাথে ঢাকায় আসবেন, ওনার সাথে উনি যে প্লেনে আসবেন বা যেভাবে আসবেন ওনার সাথে ফরেন ডিপ্লোম্যাটস, ফরেন যারা এলিট আছেন, দোজ হু ম্যাটার ইন্টারন্যাশনাল পলিটিক্সে, তারাও নাকি আসবেন। কতটুকুন ঠিক আছে, কতটুকুন বেঠিক, এটা সময় বলে দেবে। বিকজ এই সময়ের মধ্যে তো উনি ওনার সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন, উনি ওনার নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখছেন, উনি কথা বলছেন আওয়ামী নেতাদের সাথে যে যেখানে আছে, তো সংগঠনটাকে ঠিক করে এই জন্য উনি এই সময়টা নিয়েছেন যে আমি ডিসেম্বর মাসে যাব। এর মধ্যে উনি ওনার সাংগঠনিক কাজ যেগুলি আছে উনি করে নেবেন। বিকজ বর্তমানে ওনার জেনারেল সেক্রেটারিকে দিয়ে এইসব হবে না। জেনারেল সেক্রেটারি যে জোকার অ্যাকচুয়ালি, কোন লেভেলেরই না মানুষটা, খালি লোকজনের থেকে ঘড়িতে গিফট নিয়েছে জীবনভর, এই ছাড়া কোনো কিছু করতে পারেনি। এইদেরকে নিয়ে উনি কেন রাজনীতি করেন বা কেন রাজনীতি করতে গেলেন? আরো তো লোক ছিল পার্টির মধ্যে যারা জেনারেল সেক্রেটারি হতে পারতো। তো আমার কথা হচ্ছে, দেখেন শি ইজ গোইং টু কাম, এবং এটা আমাদের সবার দায়িত্ব হবে টু সিট উইথ, যে যা ঘটে ভালোভাবে ঘটুক, সুন্দরভাবে ঘটুক, এমন কোনো অঘটন না হয়। বিকজ যদি এই সরকার না বুঝতে পারে তাহলে অঘটন হবে, আপনার তো করার কিছু নাই। আপনি তো সম্ভবত পুরো লাইভটাই দেখেছেন না, ওনার বক্তব্যটাও তো শুনেছেন? জি জি, পুরোটাই শুনেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম এই বক্তব্যে, এর আগে ওনার যত বক্তব্য সম্প্রচারিত হয়েছে বা বলা হয়েছে সব জায়গায় উনি কিন্তু ডিপ স্টেটের কথা বলতেন, এই বক্তব্যে ডিপ স্টেটের কথা বলেননি। এই বক্তব্যে বিএনপির নাম একটা বারো উচ্চারণ করেন, বিএনপি বা তারেক এই নামগুলো উচ্চারণই করেন। আপনার কি মনে হয় যে এইখানে আসলে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কোনো একটা চাচ্ছে যে মানে এই যে কোনো আর কোনো না করা আর কি, মানে যে উত্তেজনা সৃষ্টি না করা বা কিছু? দেখেন কথা তো চলছে,
আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সার্জিও গোরের সাথে ওনার মিটিং হয়েছে। আমেরিকানসরা এখন অন্যভাবে চিন্তা করছে, বিকজ আমেরিকানসের ইমেজের অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরে যদি আপনি বাংলাদেশকে দেখেন, জুলাই 24-এর পর থেকে বাংলাদেশে কিন্তু কোনো আইন নাই। এভরি পার্সন ইজ অ্যান আইন আনটু হিমসেলফ। সে নিজেই আইন, যার যেভাবে ইচ্ছা চলাফেরা করছে। এই সরকার 6 মাসে এসেছে, 6 মাসের মধ্যে তারা ইনভেস্টমেন্টের কথা বলছে, ভেরি গুড ইনভেস্টমেন্ট এর কথা বলা, কিন্তু ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট আপনি সৃষ্টি করবেন। আপনি ঢাকা শহরে দেখেন যেভাবে আপনার অটো এবং মোটরাইজ রিক্সা যেভাবে চলছে, এক তো সেটা হচ্ছে আপনার ক্ষতিকর ইন দ্য সেন্স দ্যাট ওটা তো নট সাইন্টিফিক্যালি বিল্ড, বুঝছেন? ওর ব্রেক স্ট্রেক্স এইগুলি নিয়ে ঝামেলা আছে, প্রত্যেকদিন ঝামেলা হয়, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়। হাইওয়েজের উপরে তারা এইগুলি চালাচ্ছে। তো আপনার তো কোনো জিনিসের উপরে নিয়ন্ত্রণ নাই এই সরকারের। 6 মাসের মধ্যে ওরা ট্রাফিকও কন্ট্রোল করতে পারলো না। খালি যারা গাড়ি চালায় ওদেরকে ভয় দেখায় যে এইখানে এইসব এআই দিয়ে করা হচ্ছে এবং যে ভায়োলেট করবে সে তাকে আমরা ফাইন করব। ফিক্স ইউর রোডস। আপনার ইনভেস্টমেন্টের জন্য যারা ভিসা বিহীন আসে, এয়ারপোর্টে ভিসা নেয়, তাদের 2, 2.5, 3 ঘন্টা লাগে। ওইখান থেকে এয়ারপোর্ট থেকে হোটেল আস্তে আস্তে সে বুঝে যায় যে এই দেশে কি ইনভেস্টমেন্ট সম্ভব কিনা। তো আপনি শেখ হাসিনার সময় এই অটো তো আমরা দেখি নাই রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় দেখি নাই, ঢাকা শহরে মোটরাইজ রিক্সা আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু এলাও করেছিল খালি যারা প্রতিবন্ধী ছিল ওদেরকে, বাট ভেরি লিমিটেড, ভেরি লিমিটেড। তো এই এখন যে পরিস্থিতি হয়েছে, এটা এই সরকারের সময় হয়নি, এইগুলি পরিস্থিতি সব খারাপ হয়েছে ইউনূস সরকারের সময়, বিকজ ইউনূসের কোনো ধরনের কোনো কন্ট্রোল কোনো কিছু ছিল না। আপনারা তো জানেন এখন ইউনূস হ্যাজ বিন দি মোস্ট ব্যর্থ হেড অফ গভর্নমেন্ট, যদি আপনি ওনাকে হেড অফ গভর্নমেন্ট রেকগনাইজ করেন। আমি করি না ব্যক্তিগতভাবে, বিকজ ওইটা ওনার একটা ধাপ্পাবাজি ছিল। তো আমি যে জিনিসটা, আর এত এত নোংরা লোক এই লোকটা, মানে আমি আপনাকে বলতে পারি না যে কত নোংরা ছিল এই লোকটা। আজকেও দেখেন ওর সম্বন্ধে অনেক কথা হচ্ছে, এখন তো সবাই বলছে। আজকে তহিদ হোসেনও বলেছে যে সে কিভাবে এইগুলি করেছে, এবং হি ওয়াজ মিস্টার নোবডি। তহিদ হোসেন ওয়াজ মিস্টার নোবডি। সে যা করতো তার খলিলুর রহমানকে দিয়ে করতো। এই যে বাণিজ্য চুক্তি, এখন তো তহিদ হোসেন সাইড এভরিথিং। তো আমার কথা হচ্ছে যে আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের ল এন্ড অর্ডার বলে কোনো জিনিস নাই এখন। পুলিশে এই ইয়াং ছেলে পেলেরা কলার ধরে থাপড়ায়, হচ্ছেন না, এই অবস্থায় আছে পুলিশ। তো আমাদেরকে তো পুলিশের ডিগনিটি রিস্টোর করতে হবে, এবং তাদের আপনি এত লোভ মেরেছেন, থানা পুড়িয়ে দিয়েছেন। এখন তো সবাই কথা বলছে যে আমি পুড়িয়েছি, আমরা পুড়িয়েছি। আমরা এই যদি নাশকতা না করতাম তাহলে তো আমরা শেখ হাসিনাকে সরাইতে পারতাম না। তো এই যে আপনি পাবলিক প্রপার্টি দিচ্ছে, এখন তো সবাই বলছে। তারপরে ওনারা আমেরিকা যেভাবে এই ইউনুস মিলে যেভাবে খেলেছে, এখন ফরহাদ মাজারকেও আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফরহাদ মাজার বলছেন যে নাহিদ এরা সব আমেরিকান সেফ হাউসে ছিল। ফরহাদ মাজার সেফ, এবং সেফ হাউস থেকে সেফ হাউসে তো মগজ দোলাই হয়েছে ফরহাদ মাজারের নিজের কথা। জি, মগজ দোলাই করে বলা হয়েছে যে শেখ হাসিনাকে 1 পয়েন্টে চলে আসো ওকে, এবং 2 অগস্টে ফরহাদ মাজারকে বলেছে যে আমাদের উপরে অনেক প্রেশার দেওয়া হচ্ছে যে 1 পয়েন্ট প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এখন তো স্পষ্ট হয়ে গেছে যে এই দেশের বিপক্ষে কারা ছিল। শেখ হাসিনার বিপক্ষে, গভর্নমেন্টের বিপক্ষে আমিও ছিলাম ফর ভেরিয়াস রিজন, ফর ভেরিয়াস কজেস। কিন্তু যখন আমি দেখলাম, আমি বলেছি না দ্যাট আই উইল নেভার কল শেখ হাসিনা প্রেসিডেন্ট, বরঞ্চ আমি
বলি বিকজ হচ্ছে বড় ফ্যাসিস্ট আমরা দেখলাম ইউনুসকে। বরঞ্চ আমি এখন যেটা মনে করি যে শেখ হাসিনা was a magnanimous ruler, বড় মনের রুলার ছিলেন, এবং উনি এই দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। অনেক ইনফ্রাস্ট্রাকচার যে 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 জিনিসগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে কাজ করেছেন, যার জন্য দেশ অনেক 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 এগিয়ে গেছে। কিন্তু আমরা এটাকে স্বীকার করতে চাই না, which is so unfortunate। এরপরে দেখেন আপনার পলিটিক্যাল যে ডিসকোর্স, সেটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পলিটিক্যাল ডিসকোর্সে গালা গালি মানে যা তা অবস্থা হয়ে গেছে। একটা যে ডিসকোর্সে সবাই থাকতো যে ফ্রেন্ডশিপও আছে, পলিটিক্যালি আমরা অন প্রিন্সিপাল আমরা বিরোধিতা করব, সেটা নাই। আজকে দেখেন এরপরে যাই ছিল আমাদের জুডিশিয়ারি, যে জুডিশিয়ারিকে আমি এক পর্যায়ে মোহসেন রশিদ বলেছে দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, আমি বলেছি এই কথাটা, ইটস অন রেকর্ড। আপনারা আর্কাইভস চ্যানেল আই মায়ের আর্কাইভস গিয়ে এটা দেখতে পারেন, ঠিক আছে, স্পষ্ট ভাবে বলেছি। ওইটা আমার মনে হয় আমি কিছুটা ভুল করেছি, বিকজ যেভাবে আপনার কোর্ট কাচারি এখন চলছে, এইখানে কোনো ইনসাফ পাওয়ার কোনো অবস্থা নাই। এইখানে এখন টোটালি আন্ডার দি কন্ট্রোল অফ দি স্টেট আছে, রাষ্ট্রের কন্ট্রোলে আছে। তারা যেভাবে চায় সেভাবে রায় হয়, সেভাবেই সবকিছু হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি সব ইনস্টিটিউশন ডিস্ট্রয় করে দিই, তাহলে কিভাবে চলবে দেশটা? দেশ আমরা কি রাখতে পারবো? এই দেশ কি স্বাধীন থাকবে? এই দেশের কি সার্বভৌমত্ব থাকবে? আমাদেরকে তো ইকোনমি নিয়ে এগোতে হবে। আমরা বিজনেসম্যানদেরকে ইউনুসের পর থেকে গালাগালি করেছি, যা তা অবস্থা করেছি ব্যবসায়ীদেরকে, কিন্তু আপনি কি ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে, বড় বড় ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে আপনি কি অর্থনীতি ঠিক করতে পারবেন? তা তো পারবেন না। অনেকে এসে বসুন্ধরাকে মানে যে ধারায় গালাগালি করে, যেভাবে বলে, আজকে তো এই সরকারও তো বসুন্ধরার কাছে গেছে পেট্রোলের বা ডিজেলের এইটার সংকট মোকাবেলা করার জন্য। তারা আইন চেঞ্জ করছে, রুলস চেঞ্জ করছে, এবং বসুন্ধরাকে দিচ্ছে যে তোমরা এত জোগাড় করে দাও বা এত নিয়ে আসো। ভালো করছে কি খারাপ করছে এইটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে দু একজন আছে টক শোতে আছে, মনে হয় যে তারা এতই অ্যান্টি বসুন্ধরা যে তাদেরকে এক্ষুনি ঝুলায় দিতে হবে। সে ফর ইনস্টেন্স আই ক্যান নেম ব্যারিস্টার সারোয়ার, আমাদের উনি একদম মানে ওনার একটা মনে হয় যে বসুন্ধরা ফোবিয়া হয়ে গেছে। আরে বাবা, দে আর বিজনেসম্যান, লেট দেম কন্টিনিউ টু ডু বিজনেস। তারা যদি আইন ভঙ্গ করবে তখন সেটা সরকার দেখবে, আইন কানুন দেখবে যে কে। কিন্তু আপনি একটা ব্যবসা, হ্যাঁ আমি শুধু একটা ব্যবসায়ীকে একদম স্ট্যান্ড করতে পারি না, বিকজ সে এত বড় চোর যে ভ্যাট চুরি করে, ডিউটিস চুরি করে, ইভেন যে ইন্স্যুরেন্স করতে হয় আপনার এক্সপোর্টের সময় ইম্পোর্টের সময়, ইন্স্যুরেন্স কাভার, ইন্স্যুরেন্স নোট যেটা নিতে হয়, এইটার 2 নম্বরই করেন। ইন্স্যুরেন্স কোম্পানি সব নিজের অফিসে আইনা এখানে সব বানায়, ইন্স্যুরেন্স কোম্পানি টাকাই পায় না, বুঝলি? এই একটা কোম্পানি। আমি তো আর কোনো ব্যবসায়ীকে এত খারাপ দেখিনি। ঠিক আছে, ব্যাংকে ডিফল্ট হচ্ছে, আপনাকে একটা কথা বলি, বুঝলি, ব্যাংকে ডিফল্ট বা ব্যবসায়ীর ব্যাংক্রাপসি, এই যে গার্মেন্টস আছে বা অন্যরা আছে যারা ব্যবসা করে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, এরা সব অর্থনীতির মামলা খেয়ে এরা সব ধ্বংস হয়ে যায়, আনএমপ্লয়মেন্ট হয়। এই জিনিসগুলি হয়তো আমাদের দেখা দরকার। আই ডোন্ট নো এই সরকার কতটুকু এটা করবে, বাট আই এম শিওর দ্যাট শেখ হাসিনার সরকার ওয়াজ আ বিজনেস ফ্রেন্ডলি সরকার। তারা হয়তো এটা দেখবেন, বিকজ একটা ব্যবসায়ী ধ্বংস হয় কিন্তু ফর মেনি কজেস। আপনার ফিসক্যাল পলিসির জন্য ধ্বংস হয়, আপনার গভর্নমেন্টের ওই সেক্টর নিয়ে যে পলিসি করেন তার জন্য ক্ষতি হয়। বিকজ আপনি যখন ব্যবসা করেন, আপনি একটা
নির্ধারিত ইসে করেন যে আমি এখন এই অবস্থা আছে, এত হবে, আমি এত লাভ করবো, ব্যাংকে এত দেব, ওইগুলি সব গোলমাল হয়ে যায় বিকজ অফ দি পলিসি অফ দি গভর্নমেন্ট, বিকজ অফ এসআরও দিয়ে ট্যাক্স স্ট্রাকচার, ফিসকাল পলিসি যেভাবে চালায় বা চালিয়েছে, আজও চালিয়েছে, এগুলো আমাদেরকে এটার ঊর্ধ্বে উঠতে হবে যদি আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আর আপনার যদি কারোর শেখ হাসিনা ফোবিয়া যদি হয়ে থাকে, তাহলে দয়া করে আপনি একটা মেন্টাল অ্যাসাইলামে গিয়ে চিকিৎসা করেন, বিকজ এই শেখ হাসিনা ফোবিয়াতে ইউ ক্যানট স্টপ শেখ হাসিনা ফ্রম কামিং। আর জুলাইয়ের পর থেকে আপনি দেখেন দেশে কোনো আইন কানুন নেই, সবাই মনে হচ্ছে যে যার যেভাবে সে কথাবার্তা বলছে। আই মিন দিস ইজ নট আওয়ার কান্ট্রি না। ফরমাস হয়ে গেছে। তারেক সাহেব ইজ আ হাম্বল ম্যান, ভালো মানুষ মনে হচ্ছে, যদি ওনার মধ্যে হিপোক্রেসি না থাকে, যদি মুনাফিকত না থাকে, যে আমি যেটা পাবলিকলি বলছি আমি সেটাই বিশ্বাস করি, সেটাই আমার মাইন্ডে আছে, সেটাই আমার মনে আছে, সেটাই আমি বিশ্বাস করি, সেটাই আমি বলছি, যদি এইটা থাকে তাহলে ঠিক আছে। আর যদি ওনার মনে থাকে যে না, আমি আমার মনে আরেকটা জিনিস আছে কিন্তু আমার মুখে আমি আছে, আমি হিউমিলিটি দেখাচ্ছি কিন্তু আসলে এইগুলি সব মুনাফিকত, এটা যদি করেন তাহলে ওনার পক্ষে দেশ পরিচালনা করা হয়তো সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে ওনার টিমটা খুব উইক। ওনার টিম, whether it is the cabinet or it is the parliament, it's very weak। এর মধ্যে কোনো ক্যাপাসিটি নাই, যার জন্য দেখেন প্রত্যেকটা জিনিস সালাউদ্দিন সাহেবকে করতে হয়, প্রত্যেকটা জিনিস। উনি আপনার সংসদে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে উত্তর দেন, মন্ত্রী বসা থাকে, মন্ত্রী জানে না, উনি সব উত্তর দেন। উনি এটা কি দেখেন, ঈশ্বরের ক্যাপাসিটি ইজ লিমিটেড, অনেক লিমিটেড ক্যাপাসিটি আছে পার্লামেন্টের। আপনি ক্যাবিনেটে দেখেন, ক্যাবিনেটে এখন শাহ আলম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ক্যাবিনেটে। যে শাহ আলম হয়তো পলিটিক্স কি করেছে না করেছে আমি জানি না, আজকাল ওদের কিছু ভিডিও দেখছি শাহ আলমকে অ্যারেস্ট করছে, অমুক করতেছে, বক্তব্য রাখছে। তো যদি সে সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর কি দরকার আছে? ওকে প্রধানমন্ত্রী করে দেন, তো সরকার চালাক, দেশ চালাক, আমার কোনো আপত্তি নাই, বা আমাদের কারোরই আপত্তি হবে না। তো কি হচ্ছে ক্যাবিনেটে? ক্যাবিনেট ইজ আনএবল টু টেক ডিসিশন, কোনো ধরনের ডিসিশন ওইভাবে নিতে পারছে না, যার জন্য দেখেন দেশের পরিস্থিতি দেখেন আপনি। তো আই উড সিম্পলি সে যে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এই ললেসনেস যেটা দেশে আছে, টোটাল ললেসনেস দেশে আছে, এখনো মব কালচার চলছে। এই গভর্নমেন্ট 6 মাসে এগুলি কন্ট্রোল করতে পারে নাই। আপনি দেখেন যেভাবে এই যে ঢাকা শহরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে যেভাবে নয়ন লিড করে যুবদল বা এরা যারা করেছে, বা অন্য জায়গায় হল দখল মখল বা ইউনিভার্সিটিতে দখল, এইগুলি কি ভালো জিনিস? দিস আর নট গুড থিংস। এইটা তো সবাই দেখছে। আপনি নিশ্চয় দেখেছেন যে শেখ হাসিনার যে ইয়েটা ছিল, প্রেস কনফারেন্সটা ছিল এফসিসি, সেখানে সাকিবুল হাসান জয়েন করেছিলেন এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান নফেল, যিনি আবার শিক্ষামন্ত্রী ছিলেন, ওনাদের দুজনের বাড়িতে বোমা হামলা করেছে, ভাঙচুর করেছে। এটা এই ধরনের এখনো কেন? এইটা দুঃখজনক। তাহলে মনে হচ্ছে যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করেন না, আপনি ডিসএগ্রিমেন্টটাকে আপনি নিতে পারছেন না। ডেমোক্রেসি, তাহলে আপনি কিসের ডেমোক্রেসির কথা বলছেন? ডেমোক্রেসির মধ্যে তো ইউ উইল এগ্রি টু ডিসএগ্রি, সেটা ঠিক আছে, আপনি এসে আপনার কথা বলেন, কিন্তু কারোর ঘর বাড়ি, এই কাজটা তো ইসরায়েল করে, ইহুদিরা করে। ইসরায়েল এইগুলি হামাস ওয়েস্ট ব্যাংকে করছে, অমুক জায়গায় করছে, তমুক জায়গায় করছে। সেখান থেকে ইন্ডিয়াও শুরু করেছে মুসলমানদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা, অন দ্য বেসিস যে তোমার এই স্ট্রাকচারটা বেআইনি, তুমি পারমিশন না নিয়ে বানিয়েছো। বাংলাদেশে এই কালচার আসবে, এই কালচার তো ইউনুস শুরু করে গেছে।
এই কালচার আপনি 32 কোন দুঃখে ভাঙলেন? আপনি গণফোরাম কোন দুঃখে ভাঙলেন? আপনার জুলাইতে এমন কি হয়ে গেছে যে আপনি একটা ঘর বাড়ি কিছু নিয়ে একটা জাদুঘর করতে পারতেন না? আপনি এত বড় গণভবন ভেঙেছেন, এইটা কি থাকবে? থাকবে না। এইখানে আবার গণভবন নির্মাণ হবে, সে নাম আপনি যাই দেন সেখানে, বাট এখানে আবার ওটা নির্মাণ হবে। আপনার এই জাদুঘরটা আপনি ওখানে রাখতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আর একটা দেখেন আমাদের এখানে, আপনি কি মনে করেন বা পৃথিবীতে কেউ মনে করে এইটা, যারা রাজনীতি দেখে বা বোঝে, আমাদের কি এই নাহিদরা কি এই জুলাই অভ্যুত্থান করেছে? আই হ্যাভ ডিসরেসপেক্ট ফর দেম, আই ডোন্ট রেসপেক্ট দেম। আমি করতাম যতক্ষণ পর্যন্ত আমি এইটা জানতে পারি নাই যে এই মুভমেন্টটা ইজ নট আ হোম গ্রোন মুভমেন্ট। এই মুভমেন্টটা হচ্ছে একটা জালিয়াতি কনস্পিরেসির মুভমেন্ট ছিল। আমেরিকান কনস্পিরেসি, আমেরিকান টাকা, যে টাকা এরা কত পেয়েছে জানি না, বাট এরা পরবর্তীতে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অনেক লোকজনের থেকে টাকা নিয়েছে। অ্যাটলিস্ট দু একজনের নাম আমি জানি যে কে কত টাকা দিয়েছে। তারপরে আপনি দেখেন এই কনস্পিরেসি করেছে আমাদের মজুমদার, আমাদের আসিফ, আমাদের রিজওয়ানা, এইগুলি দে আর অল পার্ট অফ দিস কনস্পিরেসি। তো আপনি কি শেখ হাসিনাকে একটা জেনুইন মুভমেন্টে সরিয়েছেন? আমিও তো চাচ্ছিলাম যে শেখ হাসিনা কে সরাতে হবে, আমিও মুভমেন্ট করেছি, আমিও মামলা খেয়েছি, ঠিক আছে, কিন্তু যদি এইটা হোম গ্রোন হয় ঠিক আছে। তারপরে আপনি কি আর্মির সহায়তায় কি ছিল? এখানে কি জনতা ছিল, কি ছিল এখানে? এখানে যদি আর্মি আপনাকে সহায়তা না করতো, আর্মি যদি নিজে জনগণকে ডেকে না আসতো, রাওয়ের লোকজন যদি ডেকে না আনতো তাদের ফ্যামিলিজকে আর অমুককে যে তোমরা রাস্তায় নামো, তাহলে আর্মি ছাড়া তো আপনি কোনোভাবেই শেখ হাসিনাকে ছড়াইতে পারতেন না। তারপরে আপনি শেখ হাসিনাকে তো আপনি প্রাইম মিনিস্টার হিসাবে নিয়ে গেলেন, সেখানে প্রাইম মিনিস্টার হিসাবে সে প্রাইম মিনিস্টার হিসাবে আছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি that she is the de facto prime minister of Bangladesh, আর এটা আমি বারবার বলছি, বহুবার বলেছি আমি, এবং I do not regard her as the former prime minister। এবং আমি মনে করি যে দিল্লিতে উনি যেখানে থাকেন, that is the camp office, that is the camp office of the de facto prime minister of Bangladesh। যেমন স্যার, আপনার এই কথাটাই রিভা দাস গাঙ্গুলি, বাংলাদেশের সাবেক ভারতীয় হাই কমিশনার, উনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে আসেননি, মধ্যরাতেও আসেননি, ছদ্মবেশেও আসেননি, নিরাপত্তার সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভারত পৌঁছে দিয়েছে। জি, সেম আপনার কথাটাই ন্যাচুরালি সেন্সিবল, এনি সেন্সিবল পারসন এইটাই বলবে। আপনি যদি এতই ছিল, তা আমি ওয়াক্কারকে বলি, ওয়াক্কারুজ্জামান সাহেব, আপনি ওনাকে এত তাড়াহুড়া, আপনি ওনার বিরুদ্ধে কু করলেন, তারপরে ওনাকে আপনি প্রাইম মিনিস্টার হিসেবে ছেড়ে আসলেন, ওনাকে আপনি রিজাইনও করতে দিলেন না। উনি একটা বক্তৃতা দিতে চেয়েছিল, জনগণকে এড্রেস করতে চেয়েছিল, সেটাও আপনি এলাও করেন নাই। সো ইউ আর পার্টি টু দ্যাট কু। ইট ওয়াজ নট দিস স্টুডেন্টস ইন দ্য জনতা, ইউ আর দ্য পার্সন যিনি এইগুলি করছিলেন। আর এদের মধ্যে সবচেয়ে শয়তান কে ছিল জানেন? নেভির যে চিফ ছিল তখন, ওই যে এখানে একটু দাঁড়ি, সামান্য 1 নম্বরের শয়তান, 1 নম্বরের শয়তান।